বিহারে আন্দোলন দমাতে AK-47 হাতে পুলিশ, শিক্ষার্থীদের দিকে মুহুর্মুহু গুলি, অ্যাকশনে পুলিশ সদর দপ্তর। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আমেরিকা সফরে নেতানিয়াহু, ইরান নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্যালুট বিতর্কে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন মুক্তিযোদ্ধাদের কথা উঠলেই শ্রদ্ধায় স্যালুট উঠে যায় তার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়ম, প্রথম বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ইসলামিক স্টাডিজ, হিন্দু শিক্ষার্থীদের ক্ষোভ। এবং বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, কার্যক্রম চালাতে মানতে হবে 3 শর্ত, অন্যথায় কঠোর ব্যবস্থা। হাতে প্রাণঘাতী অস্ত্র AK-47, তাজা গুলি ছুটতে ছুটতে তেড়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে। প্রথম দেখায় যে কেউ ভাবতে পারেন এটি কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য, কিন্তু না, কোনো রূপালী পর্দা নয়। আন্দোলনকারীদের দমনে এমনই এক নির্মম ও আগ্রাসী রূপ দেখা গেল ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায়। গেল 25 জুলাই বিহার বন্ধ চলাকালে সিওয়ান জেলা পুলিশের এক সদস্যকে দেখা যায় প্রকাশ্য দিবালোকে AK-47 দিয়ে এলো পাতাড়ে গুলি ছুটতে। রোমহর্ষক এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড়। ভিডিও দেখে ওই পুলিশ কনস্টেবলকে শনাক্ত করার পর তাকে তাৎক্ষণিক বরখাস্ত করেছে বিহার পুলিশ সদর দফতর। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ঘটনার দিন রাজ্য জুড়ে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ছোড়া এই তাজা গুলিতে মারাত্মক আহত হয়ে পাটনার হাসপাতালে ভর্তি আছেন অন্তত 3 জন। তাদের মধ্যে আরিফ নামে 15 বছর বয়সী এক কিশোরও রয়েছে, যার ঘাড় ভেদ করে বের হয়ে যায় পুলিশের ছোড়া গুলি। এ ঘটনা তোলপাড় ফেলে দেয় ভারতের রাজনীতিতেও। বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পুলিশের এই তাণ্ডবের কঠোর সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতার জোরে শিক্ষার্থীদের ওপর AK-47 চালানোর মতো ভয়াবহ নজির তৈরি করা হচ্ছে। মূলত সেদিন সিওয়ান জেলা শহরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে গান্ধী ময়দানের দিকে যাওয়ার সময় পরিস্থিতির অবনতি ঘটে। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকলে এক পর্যায়ে পুলিশের সাথে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে, আর পরিস্থিতি সামাল দেওয়ার দোহাই দিয়ে প্রকাশ্যে চলে তাজা অস্ত্রের তাণ্ডব। এদিকে বিহার পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়ম লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই আমেরিকায় পৌঁছালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সফরে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছিলেন, নিউ ইয়র্কে প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। সম্প্রতি নিজের অবস্থান থেকে সরে এসে মামদানি স্বীকার করেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা তার নেই। তবে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মামদানির হুমকিতে তিনি বিচলিত নন, বরং আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনেও অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। উল্লেখ্য, গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2024 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের একটি ছবিকে ঘিরে চলছে
ব্যাপক আলোচনা সমালোচনা। সম্প্রতি জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকেও সেলুট দিতে দেখা যায়। আর সে ছবিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। তবে এবার এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লেখেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলেই শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে সেলুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সেলুট দিয়েছি। হাত আমার সম্মান জানিয়েছি সর্বজন শ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক, আমার ইচ্ছায় আমি সেলুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে আমি বীর মুক্তিযোদ্ধাদের সেলুট জানাবো। বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে ইশরাক হোসেন বলেন, আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এই বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক। পোস্টের শেষ অংশে তিনি লেখেন, আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন হওয়া সত্যি দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহাবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজের পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে ইসলামিক স্টাডিজ কোর্স। ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরাও পূর্ণ 100 নম্বরের এই কোর্সটি পড়তে বাধ্য হবেন। সোমবার বিশেষ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক কালবেলা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তের পর সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন হিন্দু শিক্ষার্থীরা। তাদের দাবি, খুব দ্রুত বিষয়টি আমলে নিয়ে নতুন সিলেবাস তৈরি করতে হবে। তথ্য বলছে, গত বছর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 130তম সভায় সব বিভাগের জন্য ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক করা হলে কার্য বিবরণীর ওপর লিখিত কোনো সংশোধনী আসেনি। ফলে ওই বছরের 1 নভেম্বর থেকে কোর্স দুটিকে অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এলে উদ্বিগ্ন হয়ে পড়েন হিন্দু শিক্ষার্থীরা। জানা গেছে, বিষয়টি নিয়ে তৎকালীন উপাচার্যের কাছে আপত্তি জানালেও কোনো সুরাহা মেলেনি। সম্প্রতি আবারও নতুন উপাচার্য সহ প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়টির পূজা উদযাপন পরিষদ ও অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিষয়টির সমাধান চেয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বাংলাদেশ স্টাডিজ একটি জাতীয় ও নাগরিক বিষয় হওয়ায় সেটি সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা যেতে পারে, কিন্তু ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় ও পছন্দকে গুরুত্ব দিয়ে বিকল্প ব্যবস্থা রাখা উচিত। এই বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর এ.কে.এম. মতিউর রহমান গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি আগামী একাডেমিক কাউন্সিলে উত্থাপন করা হবে। সেখানে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে। অন্যদিকে শিক্ষার্থীদের অনেকেই বলছেন, সিদ্ধান্তটি দ্রুত পুনর্বিবেচনা করা উচিত। তা না হলে প্রথম বর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকেই এই কোর্সে নিবন্ধন করতে হবে। এরপর তা বাতিল হলে আরও নানা রকম জটিলতা তৈরি হতে পারে। অবশেষে বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেল রাজধানীর বড় মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হয় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তবে শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কানুজ্জামান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং গত 15 জুলাই 3 কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি শর্ত ভঙ্গ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, গত 19 জুলাই অবহেলা ও এসির গ্যাস লিকেজের কারণে এক রাতে 6 নবজাতকের মৃত্যুর তদন্তে হাসপাতালটির চরম অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছিল।